এই ছেলে, তোকে আর কয়বার বলবো আমি তোকে ভালোবাসি না? তুই কেন সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরিস? তোমাকে ভালোবাসি তাই। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। ভালোবাসা প্রথমে বোঝা যায় না, কিন্তু একসময় ঠিকই বোঝা যায়। আচ্ছা, তোর কি লজ্জা করে না সিনিয়রের পেছনে ঘুরতে? সবাই সিনিয়রদের নিজের বড় বোনের মতো দেখে। আমিও তো সবাইকে বড় বোনের মতোই দেখি, কিন্তু তোমাকে বউয়ের মতো দেখি। তোর এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। সর সামনে থেকে। সিথি চলে যায়, কিন্তু সিফাত সেখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে। এই মেয়েটা যে কেন এত জেদি হয়েছে। সিফাতও তখন তার ক্লাসের দিকে রওনা হয়। সিফাত যখন ক্লাসে পৌঁছালো তখন স্যার অলরেডি লেকচার শুরু করে দিয়েছেন। দরজার পাশে কিছুক্ষণ ইতস্তত করে দাঁড়িয়ে থেকে অনুমতি নিয়ে ভেতরে ঢুকে সে বন্ধুদের হালকা হাসাহাসি উপেক্ষা করে পেছনের একটা খালি বেঞ্চে বসে পড়ল। লেকচারে মন বসাতে চেষ্টা করেও পারছিল না। কেবলই সিথির মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। অন্যদিকে সিথি তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। সিফাতের কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দিল, যদিও সে বাইরে থেকে রাগী ভাব দেখাচ্ছিল। ভেতরে ভেতরে সিফাতের পাগলামিগুলো তাকে কোথাও না কোথাও একটু হলেও স্পর্শ করত। তাদের কলেজের ক্যাম্পাসটা ছিল বেশ বড়। সবুজ ঘাসে ঢাকা মাঠ, পুরনো আম গাছের সারি আর লাল ইটের দেয়াল এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করত। ক্লাসের ফাঁকে কিংবা ছুটির পরে ছাত্রছাত্রীরা দল বেঁধে ঘুরে বেড়াতো, আড্ডা দিত। সিফাত প্রায়ই দেখত সিথি তার বান্ধবীদের সাথে হাসি মুখে কথা বলছে। সেই হাসিতে এক অন্যরকম মাদকতা ছিল, যা সিফাতকে আরও বেশি করে তার দিকে টানত। একদিন সাহস করে সিফাত সিথির এক বান্ধবীর কাছে গিয়ে তার ফোন নাম্বার জোগাড় করে। প্রথমে একটু ইতস্তত করলেও পরে সিথিকে না জানিয়েই নম্বরটা দিয়ে দেয় সে। রাতে অনেক সাহস সঞ্চয় করে সিফাত সিথির নম্বরে একটা মেসেজ পাঠায়। কেমন আছো? পরের দিন ক্লাসে এসে সিফাত ভয়ে ভয়ে সিথির দিকে তাকায়। সিথির মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। কিছুক্ষণ পর সিথি নিজেই এগিয়ে এসে সিফাতের পাশে দাঁড়ায়। এটা তুমি কি করছিলে? আমার ফোন নাম্বার কার কাছ থেকে নিয়েছো? আর রাতে মেসেজ কেন করেছো? আসলে মানে আমি জানতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। আমার খবর নেওয়ার তোমার কোনো দরকার নেই, আর কখনো এমন করবে না। এটা আমার একদম পছন্দ না। কথাগুলো বেশ কড়া শোনালো, কিন্তু সিফাত লক্ষ্য করলো সিথির চোখে সেই আগুন কিন্তু সিফাত লক্ষ্য করলো সিথির চোখে সেই আগের বিরক্তিটা নেই, বরং সেখানে অন্য কিছু একটা দেখতে পেল, যা সে ঠিক বুঝে উঠতে পারল না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সিফাত আর সরাসরি সিথির সাথে কথা বলার সাহস পায়নি। দূর থেকে শুধু তাকে দেখতো আর মনে মনে ভালোবাসতো। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সিটিকে দেখা যেত, হাসি মুখে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে কিংবা শিক্ষকের সাথে কথা বলতে। সিফাতের মনে হতো এই মেয়েটা যেন এক অন্য ভুবনের বাসিন্দা, যেখানে তার কোনো স্থান নেই। একদিন কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সিফাত একটি গান গাওয়ার জন্য মঞ্চে ওঠে। গানটি ছিল এক অব্যক্ত প্রেমের বেদনা নিয়ে। যখন সে গাইছিল তার চোখ ভিড়ের মধ্যে সিটিকে খুঁজছিল। গান শেষ হওয়ার পর যখন সে চোখ তুলে তাকালো, দেখল সিটি দূরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কী ছিল তা সিফাত বুঝতে পারল না, কিন্তু তার বুকের ভেতরটা যেন এক নতুন আশার আলোয় ভরে উঠল। পরের দিন সিফাত যখন কলেজে এলো তার মনে অন্যরকম এক উত্তেজনা কাজ করছিল। গতকালকের শীতের চাহনি তাকে সাহস জুগিয়েছিল। ক্লাসের ফাঁকে সে সুযোগ খুঁজতে লাগলো কখন শীতের সাথে একটু কথা বলা যায়। অবশেষে ক্যান্টিনের সামনে শীতের দেখা পেল সে। শীতি তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল। সিফাত একটু ইতস্তত করে এগিয়ে গেল। এই যে ম্যাডাম, কালকের গানের জল কি এখনো চোখে লেগে আছে নাকি? শীতি প্রথমে একটু অবাক হলো, তারপর ভ্রু কুঁচকে তাকালো। তার বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলো। তুমি এখানে কি করছো? আর তোমার সাহস তো কম না, তাই না? আরে আরে, রাগ করছো কেন? আমি তো শুধু জানতে চাচ্ছিলাম আমার গানটা কেমন লেগেছে। আসলে গলাটা তো আমার তেমন ভালো না, তাই একটু ভয় লাগছিল। তোমার গান ভালো হোক আর খারাপ হোক সেটা নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই। আর তুমি আমার সাথে এইভাবে কথা বলার চেষ্টা করবে না একদম। ও, তার মানে গানটা ভালো লাগেনি? ঠিক আছে, নেক্সট টাইম আরও ভালো করে প্র্যাকটিস করে আসবো। তুমি শুধু থেকো আর একটু সাপোর্ট করো। তোমাকে কতবার বলতে হবে আমার এসব ভালো লাগে না? তুমি একটাও কথা শোনো না।
শোনো তো, কিন্তু কিছু কিছু কথা শুনলেও না কিন্তু কিছু কিছু কথা শুনলেও না শোনার ভান করতে হয়, বুঝলে তো? যেমন ধরো, তোমার রাগী রাগী কথাগুলো, আসলে এগুলো তো ভালোবাসার সাইন, তাই না? সিদ্ধির মুখ লাল হয়ে গেল। তার বান্ধবীরা হেসে গড়িয়ে পড়ছিল। তুমি একটা নির্লজ্জ ছেলে, যাও তো এখান থেকে। আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একটা সত্যি কথা বলে যাই, তোমার রাগলে কিন্তু তোমাকে আরো বেশি মিষ্টি লাগে। কথাটা বলেই সিফাত হনহন করে ওখান থেকে চলে গেল। সিথির আগে ফুঁসতে লাগলো, আর তার বান্ধবীরা তাকে খেপাতে শুরু করলো। কি রে সিথি, তোর চোখের জল কি সত্যি লেগেছিল নাকি? আর ছেলেটা তো একদম ফিদা তোর উপর। দেখলি কেমন সাহস করে কথা বলছিল। তোরা থামবি? একদম ভালো লাগছে না। আর ওই ছেলেটার সাহস দেখেছিস? একটা সিনিয়র মেয়ের সাথে কিভাবে কথা বলে। কলেজের মেয়ের সাথে প্রেম? আরে বাবা, রাগ কমা, ছেলেটা তো আর খারাপ কিছু বলেনি, বরং বেশ ইন্টারেস্টিং তো। সিথি যতই রাগ দেখাক না কেন, ভেতরে ভেতরে সিফাতের কথাগুলো তার কানে বাজতে থাকলো। ছেলেটা আসলেই অদ্ভুত। সবার সামনে এভাবে কথা বলার সাহস সে পায় কোথা থেকে? আর তার ওই রাগলে তোমায় আরও মিষ্টি লাগে কথাটা যেন তার হৃদয়ে কোথাও একটা ছোট্ট ঢেউ তুলে গেল। এরপর একদিন সিথি কলেজের পেছনের দিকে শান্ত একটা জায়গায় একা বসেছিল। আশেপাশে তেমন কেউ ছিল না, পরন্ত বিকেলে নরম আলো তার মুখের উপর এসে পড়ছিল। আনমনে সে কি যেন ভাবছিল। ঠিক সেই সময় সিফাত তার কাছে এসে দাঁড়ালো। আজ তার মনে অন্যদিনের চেয়ে বেশি সাহস ছিল। সে স্থির দৃষ্টিতে সিথির দিকে তাকালো। স্মৃতি, তোমাকে কিছু বলতে চাই। সিথি প্রথমে চমকে উঠল, তারপর বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল। আবার তুমি? তোমাকে না আমি কতবার বলেছি আমার কাছে আসবে না? জানি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। দেখো সিথি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম, তখন থেকে আমার মনে হয়েছে তুমি অন্য সবার থেকে আলাদা। তোমার হাসি, তোমার কথা বলার ধরন, তোমার রাগ করা, সব কিছুই আমার ভালো লাগে। সিথি অধৈর্য হয়ে উঠল। তার কিছুটা থামো, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? আমার এসব শুনতে একদম ভালো লাগে না। কেন তুমি জোর করছো? আমি জানি হয়তো এখন তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমার বিশ্বাস একদিন তুমিও আমাকে ভালোবাসবে। আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি সারা জীবন। শুধু তুমি আমাকে একটু সুযোগ দাও। সিথি উঠে দাঁড়ালো। তার চোখ রাগে জ্বলছিল। সিথি অনেকটাই রেগে গিয়েছে। তুমি একটা বোকা ছেলে। ভালোবাসার মানে তুমি বোঝো না। যাও এখান থেকে, আর কখনো আমার সামনে আসবে না। যদি আসো আমি বাধ্য হব প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে। কথাগুলো ছুঁড়ে মেরে সিথি দ্রুত হয়ে চলে গেল। সিফাত সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা ধুপ করে উঠল। এতদিনের জমানো সাহস যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মন খারাপ করে সিফাত তার বন্ধুদের আড্ডায় গিয়ে বসলো। শুভ আর রবিন তাকে দেখেই বুঝতে পারলো কিছু একটা খারাপ হয়েছে। কি রে সিফাত, তোর মুখটা এমন শুকানো কেন? আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ দোস্ত, কি ব্যাপার? সিথির সাথে দেখা হয়েছিল, কি বললো সে? হ্যাঁ, দেখা হয়েছিল, আর যা বলার তাই বলেছে। সেই একই কথা, সে আমাকে ভালোবাসে না, যেন আমি আর কখনো তার ধারে কাছে না যাই। আর কতদিন তুই এভাবে পড়ে থাকবি বলতো? মেয়েটা তো পরিষ্কার না বলে দিয়েছে। এবার তো একটু থাম, নিজের দিকেও তো তাকাতে হবে। ঠিক বলেছিস শুভ, দুনিয়ার কি আর কোনো মেয়ে নেই নাকি? তুই এত ভালো ছেলে, দেখবি কত ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। তোমরা বুঝছো না, সিথি আমার কাছে শুধু একটা মেয়ে নয়, ও আমার সব কিছু। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। শুভ আর রবিন একে অপরের দিকে তাকালো। তারা জানে সিফাত কতটা একরোখা। একবার যা করে সহজে ছাড়ে না। না হলে তোর প্ল্যান কি? এবার কি তুই হাল ছেড়ে দিবি? সিফাত মাথা নাড়ালো। তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা দেখা গেল। না, আমি হাল ছাড়বো না। আমি জানি সিথির মনে কোথাও না কোথাও আমার জন্য একটু হলেও জায়গা আছে। জেদি তো আমিও কম নই। আমি সিথিকে আমার করেই ছাড়বো, তোমরা শুধু দেখো। শুভ আর রবিন দীর্ঘশ্বাস ফেলল। তারা জানে তাদের বন্ধু এক কঠিন পথে হাঁটছে,
কিন্তু তারা সিফাতের পাশে থাকার সিদ্ধান্ত নিল। সেদিন সন্ধ্যায় সিফাত তার বন্ধুদের সাথে কলেজ ক্যাম্পাসের কাছে একটা পার্ক থেকে বের হচ্ছিল। পার্কের গেটের কাছে আসতেই পাশের একটা রেস্তোরাঁর সামনে তার চোখ আটকে গেল। আরে ও তো সিথি। সিফাত তার বন্ধুদের থামতে বলল। দাঁড়া তো একটু। কি হয়েছে? সিফাত ইশারে রেস্তোরাঁর সামনে দাঁড়ানো সিথিকে দেখালো। দেখো ওখানে। ও বুঝলাম, তাহলে তুই যা, এবার আমরা গেলাম। হ্যাঁ হ্যাঁ দোস্ত, যা। আর যা হয় আমাদের রাতে ফোন করে জানাস। রবিন তার বাইকের দিকে পা বাড়াতে বাড়াতে বলল। সিফাত মাথা নেড়ে সম্মতি জানালো। তার বন্ধুরা তাদের বাইক নিয়ে চলে গেল। সিফাত নিজের বাইকটা নিয়ে ধীরে ধীরে রেস্তোরাঁর সামনে গিয়ে থামলো। সিথি একা দাঁড়িয়ে আনমনা হয়ে যেন কিসের অপেক্ষা করছিল। এই যে ম্যাডাম, এখানে একা দাঁড়িয়ে কি করছেন? সিথি চমকে মুখ ফেরালো। সিফাতকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। তুমি এখানে কি চাও? আর তুমি আমার পিছু ছাড়বে না বলো তো? আরে পিছু কেন নেব? আমি তো এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখি কলেজের কোনো সুন্দরী ছাত্রী একা দাঁড়িয়ে আছে কিনা। তা আপনি এখানে কি করছিলেন? আমার যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারি, তোমার তাতে কি? অবশ্যই পারেন, তবে এই সন্ধ্যায় একা দাঁড়িয়ে থাকাটা কি ঠিক? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে। এখানে একটা কাজে এসেছিলাম, কিন্তু এখন আর কোনো রিক্সা পাচ্ছি না, তাই অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি এখানে। সিফাতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই তো সুযোগ। ও, রিক্সা পাচ্ছেন না? কোনো চিন্তা নেই, আমার বাইক তো আছে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। সিথি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে না, কিন্তু সিফাত হাল ছাড়ার পাত্র নয়। সেও হাত দিয়ে ইশারা করলো তার পিছনে বসার জন্য। না, দরকার নেই, আমি বরং হেঁটেই যাব। সিফাত একটু জোর করার চেষ্টা করলো। আরে চলুন না, এই রাস্তায় এখন তেমন গাড়িও নেই, হাঁটতে অসুবিধা হবে। তুমি কি আমাকে জ্বালাতন করা ছাড়া আর কিছুই করতে পারো না? যাও তো এখান থেকে, আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। সিফাত আর কথা বাড়ালো না। শীতের রাগে মুখ দেখে সে বুঝে গেল এখন বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বাইক ঘুরিয়ে চলে গেল। সিফাত চলে যাওয়ার কিছুক্ষণ পর সত্যি একটা রিক্সা এসে থামলো সিথির সামনে। রিক্সাওয়ালা হাসি মুখে বলল, কোথায় যাবেন বলুন মা? সিথি অবাক হয়ে রিক্সায় উঠল। রিক্সা চলতে শুরু করলে সে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, এখানে কি কোনো রিক্সা চলে না? সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এতক্ষণে আপনাকে পেলাম, যাক ভালোই হলো। আমাকেও পেতেন না? আপনাকে পেতাম না মানে? না মা, আসলে এই রাস্তায় তেমন গাড়ি ঘোড়া চলে না, তবে একটু আগে একটা ছেলে এসেছিল নীল রঙের বাইক নিয়ে। সে আমাকে বলল এখানে একজন ম্যাডাম দাঁড়িয়ে আছেন, তাকে যেন আমি গিয়ে নিয়ে আসি। সিথির বুঝতে আর বাকি রইল না নীল রঙের বাইক, এটা তো সিফাতেরই কাজ। ছেলেটা তাহলে এতক্ষণ ওখানেই আশেপাশে ঘুরঘুর করছিল, আর তাকে পৌঁছে দেওয়ার জন্য রিক্সাও ডেকে এনেছে। হঠাৎ করেই সিথির মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। রাগ তো তার এখনো কম হয়নি, তবে তার সাথে মিশেছিল অন্য কিছু, হয়তো একটুখানি কৃতজ্ঞতা, অথবা বলা যায় এক ধরনের অনুশোচনা। ছেলেটা সত্যি অদ্ভুত। সে এতবার বারণ করা সত্ত্বেও তার জন্য এত কিছু করছে। তার জেদ দেখে হাসিও পাচ্ছে, আবার কোথাও যেন একটু মায়া হচ্ছে। সিথি আনমনে ভাবলো, ছেলেটা আসলে কি চায়, আর কেনই বা সে এত সহজে হাল ছাড়ছে না? পরের দিন ভার্সিটিতে সিফাতের তার বন্ধুদের সাথে দেখা হলো। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো চলছি, তোরা কেমন আছিস? আমরা তো ঠিকই আছি, কিন্তু কালকে সন্ধ্যায় সিথি আপুর সাথে কি হলো? তুই তো আমাদের সেখানে থাকতে দিলি না। হ্যাঁ, আর বলিস না, কালকেও যা হওয়ার তাই হয়েছে। আমি তাকে লিফট দিতে চেয়েছিলাম, কিন্তু সে উঠলই না, বরং আমাকে অনেক কথা শুনিয়ে দিল। তারপর তুই তো রিক্সা ডেকে দেওয়ার কথা বলিসনি? হ্যাঁ, পরে আমি একটা রিক্সা ডেকে দিয়েছিলাম ওর জন্য। রিক্সাওয়ালা যখন বলল যে নীল বাইকের একটা ছেলে এসে তাকে ডেকে নিয়ে যেতে বলেছে, তখন সিথি বুঝতে পারে সেটা আমার কাজ ছিল। বুঝলি, তাহলে ভেতরে ভেতরে হয়তো একটু নরম হয়েছে। একেবারে ঘৃণা করলে তো আর রিক্সা ডেকে দেওয়ার পরেও হেঁটে চলে যেতে পারতো। ঠিক বলেছিস, হয়তো একটু হলেও বুঝতে পারছে আমার ভালোবাসাটা সত্যি। দেখ ভাই, তুই ভেঙে পড়িস না, আমরা তো তোর পাশেই আছি।
মেয়েটা একটু জেদি, তাতে কি? তোর ভালোবাসার জোর একদিন ঠিকই তাকে কাবু করবে। শুধু ধৈর্য ধর আর চেষ্টা চালিয়ে যা। হ্যাঁ দোস্ত, আমরা জানি তুই পারবি। তোর মতো ডেডিকেটেড ছেলে আমি কমই দেখেছি। লেগে থাক, দেখবি একদিন স্মৃতি ঠিকই তোর হবে। সিফাত তার বন্ধুদের দিকে তাকিয়ে একটু হাসলো। তাদের কথা শুনে তার মনে কিছুটা হলেও সাহস ফিরে এলো। তোরা আছিস বলে এখনো লড়ে যাচ্ছি, একা হলে হয়তো কবেই হাল ছেড়ে দিতাম। আরে পাগলা, আমরা তো সব সময় তোর সাথেই আছি। যা, এবার ক্লাস আছে, যা, মন খারাপ করিস না একদম। হ্যাঁ যা, আর শোন, বেশি বাড়াবাড়ি করিস না যেন, আবার ধীরে ধীরে এগো। সিফাত মাথা নেড়ে ক্লাসের দিকে রওনা হলো। তার মনে আবার সেই পুরনো জেদটা ফিরে এলো। স্মৃতিকে সে তার জীবনে আনবেই। তার বন্ধুরা পাশে আছে, এটাই তার সবচেয়ে বড় শক্তি। সেই রিকশার ঘটনার কয়েকদিন পর সিফাতের মনে আবার সেই অস্থিরতা ফিরে এলো। শীতের প্রতি তার অনুভূতিগুলো ক্রমশ তীব্র হচ্ছিল, আর তার নীরবতা সিফাতের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ সৃষ্টি করছিল। একদিন সাহস করে সিফাত আবার শীতের কাছে গেল। শীতে তখন কলেজের লনে একা একটি গাছের নিচে বসে বই পড়ছিল। আশেপাশে তেমন কেউ ছিল না। সিফাত ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। সিথি, একটু কথা বলতে পারি? শীতে প্রথমে চমকে উঠল, তারপর বই থেকে চোখ সরিয়ে বিরক্তির দৃষ্টিতে তাকালো। আবার তুই? তোকে না আমি কতবার বলেছি আমার কাছে আসবি না? জানি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। সেই দিনের পর, রিক্সার ঘটনার পর আমি ভেবেছিলাম হয়তো হয়তো তুমি একটু হলেও কিছু অনুভব করেছো। শীতে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, দেখ সিফাত, তোকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমার মনে তোর জন্য সেই ধরনের কোনো অনুভূতি নেই। তুই একটা ভালো ছেলে, কিন্তু আমরা দুজন আলাদা। আমার মনে হয় তোর উচিত আমাকে ভুলে যাওয়া এবং নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া। কিন্তু সিথি, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি কি একবারও আমার দিকটা ভেবে দেখেছো? আমার কেমন লাগে যখন তুমি এভাবে কথা বলো? ভেবেছি, অনেক ভেবেছি। আর তুই বলছিস, আর তাই বলছি এটা সম্ভব না। তুই শুধু শুধু কষ্ট পাচ্ছিস। আমার মনে হয় আমাদের আর কথা বলা উচিত না। এই কথাগুলো যেন সিফাতের বুকে ছুরির মতো বিঁধল। এতদিনের আশা, এতদিনের অপেক্ষা এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। তাহলে সেই রিক্সাটা ডেকে দেওয়া তার কোনো মানে ছিল না? ওটা আমি তখন বুঝতে পারিনি কে ডেকেছিল। আর সত্যি বলতে ওসব ছোটখাটো ব্যাপারে আমার মন গলে না। আমার জীবনে অন্য লক্ষ্য আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শীতে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, বইটা হাতে নিয়ে দ্রুত চলে গেল। সিফাত সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশটা তার কাছে শূন্য মনে হচ্ছিল। বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল, কিন্তু বাইরে সে পাথর। কিছুক্ষণ পর শুভ আর রবিন এসে তার কাঁধে হাত রাখলো। কিরে সিফাত, কি হলো? মুখটা এমন দেখাচ্ছে কেন? কি বললো সিথি? আবার কিছু খারাপ কথা শুনিয়েছে নাকি? সিফাত কোনো কথা বলতে পারল না, তার চোখ ভিজে উঠছিল। শেষ, সব শেষ। ও আমাকে ভালোবাসে না, কখনো বাসবেও না। আরে পাগলা, ভেঙে পড়িস না, একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দোস্ত, তুই এত সহজে হার মানলে চলবে না। শুভ আর রবিন তাদের বন্ধুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তারা বুঝতে পারছিল সিফাতের জন্য এটা কতটা কঠিন, কিন্তু সিফাতের মনে তখন শুধুই হতাশা আর কষ্ট। শীতের মুখের কঠিন অভিব্যক্তি তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। পরের দিন কলেজের নোটিশ বোর্ডে শিক্ষা সফরের ঘোষণা করা হলো। গাজীপুরে একটি রিসোর্টে দুদিনের জন্য শিক্ষা সফরে যাবে তারা। ঘোষণার পর থেকেই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের ঢেউ লাগলো। সবাই যার যার মতো করে প্রস্তুতি নিতে শুরু করলো। সিফাতের মন খারাপ ছিল। শীতের প্রত্যাখ্যানের ধাক্কা সে এখনো সামলে উঠতে পারেনি। শিক্ষা সফরে যাওয়ার কোনো ইচ্ছে তার ছিল না। সে একা থাকতে চেয়েছিল, নিজের কষ্টের সাথে লড়াই করতে চেয়েছিল। ক্লাসে শুভ আর রবিন যখন শিক্ষা সফরের গল্প করছিল, তখন সিফাত আনমনে বসেছিল। কিরে সিফাত, তুই যাবি তো শিক্ষা সফরে? দারুণ হবে, তাই না? রিসোর্টটা নাকি খুব সুন্দর। হ্যাঁ দোস্ত, চল না, মনটাও একটু হালকা হবে। এখানে একা একা বসে থাকলে কি আর ভালো লাগবে? আমার যেতে ইচ্ছে করছে না রে, তোরা যা। কি বলছিস তুই? সবাই যাচ্ছে আর তুই যাবি না? চল না ইয়ার, অনেক মজা হবে।
একদম ঠিক। আর তাছাড়া ওখানে গেলে ফ্রেশ একটা পরিবেশে মনটাও ভালো লাগবে। স্মৃতির কথা ভুলে থাকার একটা সুযোগ পাবি। তোমরা কেন বারবার ওর কথা বলছো? আমি ওকে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। তুই একা একা বসে কবিতা লিখবি আর ভাববি সব ভুলে গেছিস। আসল কথা বলতো, যাবি কি না? না, আমার ভালো লাগছে না। শুভ আর রবিন বুঝতে পারছিল শুধু জোরাজুরি করে লাভ হবে না, তার জন্য কৌশল অবলম্বন করলো। আচ্ছা, তুই কি জানিস স্মৃতি অপুও শিক্ষা সফরে যাচ্ছে? শুভর কথা শুনে সিফাত একটু নড়েচড়ে বসলো, যদিও সে আগ্রহ না দেখানোর ভান করলো। ও গেলে কি হয়েছে, তাতে আমার কি? আরে বোকা ছেলে, তুই তো শিক্ষা সফরে গিয়ে সেখানে নতুন পরিবেশে তুই আলাদাভাবে স্মৃতি আপুর সাথে কথা বলতে পারবি। কলেজের সেই গরিব পরিবেশটা আর তোর থাকবে না। হয়তো ওনার মনও কিছুটা গলবে। সিফাত কিছুক্ষণ চুপ করে ভাবলো। রবিনের কথাটা তার মনে ধরলো। নতুন পরিবেশে হয়তো সত্যি সিদ্ধির সাথে সহজভাবে কথা বলা যেতে পারে, হয়তো তার মনের বরফ কিছুটা হলেও বলতে পারে। কথাটা মন্দ বলিসনি তো। আচ্ছা, তাহলে আমিও যাব। শুভ আর রবিন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের বন্ধুকে রাজি করানো গেছে, এটাই তাদের কাছে অনেক। এই তো আসল কথা। চল তাহলে ব্যাগ গোছানো শুরু করা যাক। দারুণ একটা ট্রিপ হবে কিন্তু। একদম, দেখবি ওখানে গিয়ে তোর মনে একদম ফুরফুরে হয়ে যাবে। আর কে বলতে পারে, হয়তো স্মৃতি আপুর মনেও কিছু পরিবর্তন আসতে পারে। সিফাতের মনে আবার ক্ষীণে আশা জেগে উঠল। শিক্ষা সফরটা হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শিক্ষা সফরের ঘোষণার পর থেকেই কলেজের সাজ রব পড়ে গেল। গাজীপুরে একটি রিসর্টে দুদিনের জন্য শিক্ষা সফরের নোটিশ আসতেই ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের ঢেউ লাগে। সবাই যার যার মতো করে প্রস্তুতি নিতে শুরু করে। সিফাতের মনটা যদিও এখনো পুরোপুরি ভালো হয়নি। স্মৃতির প্রতি তার দুর্বলতা তাকে শিক্ষা সফরে যেতে উৎসাহিত করলো। বন্ধুদের জোড়াজড়িতে এবং শীতের সেখানে থাকার সম্ভাবনায় সেও ধীরে ধীরে সফরের প্রস্তুতি নিতে শুরু করলো। ব্যাগ গোছানোর সময় সিফাত কি নেবে আর কি ছাড়বে তা নিয়ে কিছুক্ষণ ভাবলো। শেষ পর্যন্ত কয়েকটা পছন্দের জামা প্যান্টের সাধারণ কিছু দরকারি জিনিস রাখলো। বন্ধুদের সাথে পরামর্শ করে হালকা জ্যাকেটও নিল, কারণ রিসোর্টের আশেপাশে সন্ধ্যায় আবহাওয়া একটু ঠান্ডা থাকতে পারে। শুভ আর রবিন ছিল সবচেয়ে বেশি উৎসাহী। তারা লিস্ট ধরে ধরে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। সিফাতকে বারবার তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য। কিরে সিফাত, তোর ব্যাগ গোছানো হয়েছে? আর কি কি নিচ্ছিস? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। তোরা যা নিচ্ছিস আমিও তাই নিচ্ছি, আর কিছু বাড়তি না। ক্যামেরাটা নিতে ভুলিস না যেন। রিসোর্টের আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, ছবি তোলার সুযোগ পাবি। হ্যাঁ, মনে আছে। বাসের সিট কোথায় পড়বে তা নিয়ে বন্ধুদের মধ্যে ছোটখাটো আলোচনা হলো। সিফাত মনে মনে চাইছিল সিটিদের বাসের কাছাকাছি কোথাও তার সিট হোক, যদিও সে মুখে কিছুই বলল না। তবে বন্ধুদেরকে এমনভাবে ম্যানেজ করতে ইঙ্গিত দিল যাতে তাদের বাস কাছাকাছি থাকে। শিক্ষা সফরের আগের রাতে সিফাতের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বারবার তার মনে সিথির মুখ ভেসে উঠছিল। রিসোর্টের পরিবেশে হয়তো সবকিছু নতুন করে শুরু করার একটা সুযোগ আসবে, এই ভাবনায় তার রাতের ঘুম কিছুটা কমই হলো। শিক্ষা সফরের দিন সকালে সিফাত একটু তাড়াহুড়ো করেই কলেজের গেটে পৌঁছালো। সেখানে আজকে অনেক ছাত্রছাত্রী এসে ভিড় করেছে, সবার মুখেই আনন্দের ছাপ। সিফাত ভিড়ের মধ্যে পরিচিত মুখগুলো খুঁজতে লাগলো। কিরে সিফাত, এত দেরি করলি কেন? চল বাসে গিয়ে সিট দেখি। সিফাত চারপাশে তাকালো। কিছুক্ষণ পর গেটের একপাশে সিথিকে তার বান্ধবীদের সাথে হাসি মুখে কথা বলতে দেখলো। আজ শীতের পরনে হালকা আকাশি রঙের পোশাক, আর তার চুলগুলো খোলা। সিফাতের মুহূর্তের জন্য মনে হলো তার সব কষ্ট দূর হয়ে গেছে। বাস ছাড়ার তোড়জোড় শুরু হলো। শিক্ষকরা সবাইকে নিয়ে বাসে উঠতে বলছেন। সিফাত বন্ধুদের সাথে তাদের জন্য নির্ধারিত বাসের দিকে এগিয়ে গেল। তার চোখ তখনও খুঁজছে সামনে বাসে বসা স্মৃতিকে। কলেজ থেকে শিক্ষা সফরের বাসগুলো একে একে ছাড়তে শুরু করলো। সিফাত তার বন্ধুদের সাথে তাদের বাসে উঠে বসলো। জানালা দিয়ে তাকিয়ে দেখলো স্মৃতিদের বাসটা তাদের আগের বাসটাই। তার বুকটা ধক করে উঠল। সে ভেবেছিল হয়তো বাসে স্মৃতির পাশে বসার কোনো সুযোগ পাবে, কিন্তু তার সেই আশা পূরণ হলো না। পুরো রাস্তা জুড়ে সিফাতের মন খারাপ ছিল। বাইরের মনোরম দৃশ্যও তার মন ছুঁতে পারছিল না। সে আনমনে জানালার বাইরে তাকিয়ে রইল।
কি রে সিফাত, তোর কি হয়েছে? কি রে সিফাত, তোর কি হয়েছে? মুখটা এমন শুকানো দেখাচ্ছে কেন? এত সুন্দর একটা জার্নি আর তুই এইভাবে মুখ গোমড়া করে বসে আছিস? হ্যাঁ চল, আর দেখ সিথি আপু এসেছে নাকি। তোমরা বুঝছো না, আমি ভেবেছিলাম হয়তো সিথির সাথে একই বাসে যাব, একটু কথা বলার সুযোগ পাবো, কিন্তু ও তো অন্য বাসে। আরে ধুর, তুই এত ছোট ব্যাপারে মন খারাপ করছিস? বাস আলাদা হয়েছে তো কি হয়েছে? রিসর্টে তো আমরা সবাই একসাথেই থাকবো, তাই না? সেখানে অনেক সময় পাবি স্মৃতি আপুর সাথে কথা বলার। নতুন পরিবেশে হয়তো ওনার মনটাও একটু নরম হবে। একদম ঠিক বলেছিস শুভ। কলেজে তো সবসময় একটা সিরিয়াস কন্ডিশন থাকে। রিসোর্টে গিয়ে দেখবি সব অন্যরকম। তুই সুযোগ বুঝে কথা বলিস, আমরা আছি তোর সাথে। বন্ধুদের কথায় শিফাতের মন কিছুটা হালকা হলো। হ্যাঁ, রিসোর্টে তো অনেকটা সময় পাওয়া যাবে, সেখানে হয়তো সব কিছু অন্যরকম হবে। একটা নতুন পরিবেশে সিথির সাথে কথা বলার সুযোগ সে নিশ্চয়ই পাবে। তোরা ঠিক বলছিস, ওখানে গিয়ে চেষ্টা করব। এখন আর মন খারাপ করে লাভ নেই। এই তো আমার ভাই, চল এবার গান লাগাই, জার্নিটা এনজয় করা যাক। হ্যাঁ, মন ভালো কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। শিফাত বন্ধুদের সাথে হালকা হাসি ঠাট্টায় যোগ দিল। তার মনের মেয়ে কিছুটা হলেও কেটে গেল। রিসোর্টের সেই নতুন পরিবেশে সিথির সাথে তার সম্পর্কে নতুন কোনো সমীকরণ তৈরি হবে, এই আশাতে সে পথ চেয়ে রইল। মন খারাপের মেঘ কেটে যেতেই বাসের মধ্যে আবার হইচই শুরু হলো। শুভ তার ফোনের প্লেলিস্ট থেকে একের পর এক মজার গান চালিয়ে ধরল, আর রবিন তার স্বভাব সিদ্ধ রসিকতা দিয়ে সবাইকে হাসাতে শুরু করলো। শিফাতও তাদের সাথে যোগ দিল। বাইরের সবুজ প্রকৃতি আর বন্ধুদের সান্নিধ্যে তার মন কিছুটা হালকা হলো। বাসের ঝাঁকুনিতে সবাই যখন ক্লান্ত, তখন শুভ একটা মজার খেলা শুরু করলো। সে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নাম বলতো, আর অন্যদের তাদের সিনেমার ডায়লগ বলতে হতো। এই খেলায় শিফাতও বেশ উৎসাহের সাথে অংশ নিল। হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। এক সময় বাসের মধ্যে হালকা খিদে অনুভব হলো। সবাই মিলে নিজেদের আনা খাবার ভাগ করে খেলো। শিফাত আনমনে শীতের জন্য আনা কিছু খাবার আলাদা করে রাখলো। যদি সুযোগ হয় তবে সে শীতিকে এগুলো দিতে পারবে। রিসোর্টে পৌঁছানোর আগে যখন আর ঘন্টা খানেকের পথ বাকি, তখন শিফাত তার বন্ধুদের সাথে রিসোর্টে গিয়ে শীতের সাথে কিভাবে কথা বলবে তার একটা পরিকল্পনা করতে বসলো। আচ্ছা শোন না, রিসর্টে পৌঁছে আমি কি সরাসরি সিথির কাছে যাব, নাকি একটু অপেক্ষা করব? আমার মনে হয় একটু অপেক্ষা করাই ভালো। দেখবি যখন সবাই ফ্রেশ হবে, ঘোরাঘুরি করবে, তখন একটা সুযোগ খুঁজে নিবি। তাড়াহুড়ো করার দরকার নেই, কেমন? হ্যাঁ দোস্ত, আর তুই সরাসরি ভালোবাসার প্রস্তাব দিবি না। প্রথম সাধারণ কথা বলবি, আবহাওয়া, রিসর্ট এইসব নিয়ে আলোচনা শুরু করতে পারিস। ধীরে ধীরে কথা গভীর করবি। আরে ধুর, ভয় পাওয়ার কি আছে? তুই তো আর খারাপ কিছু বলছিস না, আর আমরা তো আছি তোর সাথে। কোনো সমস্যা হলে আমরা সামলে নেব, কেমন? একদম। আর তুই একটু স্মার্টলি কথা বলবি, দেখবি ইমপ্রেসড হয়ে যাবে। আর ওই যে কাল রাতে কিছু কবিতা লিখেছিলি না, সুযোগ পেলে দুই একটা কবিতা পড়ে শোনাতে পারিস। মেয়েরা তো কবিতা ভালোবাসে। কবিতা? হ্যাঁ, লিখেছিলাম তো কয়েকটা লাইন, কিন্তু সিথি কি ওসব পছন্দ করে? অবশ্যই করে। মেয়েরা রোমান্টিক কথা শুনতে ভালোবাসে। তবে হ্যাঁ, জোর করে কিছু চাপিয়ে দিবি না, পরিস্থিতি বুঝে এগোবি, ঠিক আছে? আর দেখ, রিসোর্টের আশেপাশে সুন্দর কিছু স্পট আছে। সুযোগ পেলে ওকে নিয়ে সেখানে ঘুরতে যেতে পারিস। প্রকৃতির মাঝে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। তোদের কথাগুলো আমার মনে ধরছে। রিসর্টে পৌঁছে আমি একটু সময় নেব, তারপর সুযোগ বুঝে সিথির সাথে কথা বলার চেষ্টা করব। এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমরা সবসময় তোর পাশে আছি, চিন্তা করিস না একদম। বন্ধুদের এই আলোচনায় শিফাতের মনে কিছুটা সাহস ফিরে এলো। রিসোর্টে গিয়ে কিভাবে সিথির সাথে কথা বলবে তার একটা রূপরেখা তৈরি হলো। এখন শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘ জার্নির পর বাস অবশেষে রিসোর্টের গেটের সামনে এসে থামলো। চারপাশে সবুজ আর মনোরম পরিবেশ দেখে সবার মন ভরে উঠল। শিফাত বাস থেকে নামার সময় ভিড়ের মধ্যে চোখ বুলিয়ে সিথিকে খুঁজতে লাগলো। বাস থেকে নেমে শিফাতের নজর যায় রিসোর্টের লনের দিকে।
সেখানে শীতে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। শীতের পরনে আজ হালকা হলুদ রঙের পোশাক, আর তার হাসিটা যেন চারপাশের আলো আরো বাড়িয়ে দিয়েছে। সিফাতের বুক ধুক করে উঠল। কিরে সিফাত, আর দেরি করছিস কেন? জানা শীতের কাছে, এটাই তো সুযোগ। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত, আমরা তোকে সাপোর্ট করছি। যা গিয়ে অন্তত হাই হ্যালো করে আয়। এখন যাব নাকি একটু পরে যাই? আরে বাবা শুভশ্র, শীঘ্র যা বলছি তো। বন্ধুদের উৎসাহে সিফাত ধীরে ধীরে স্মৃতিদের দিকে এগিয়ে গেল। স্মৃতি তখন ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছিল। সিফাত একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করলো ছবি তোলা শেষ হওয়ার জন্য। ছবি তোলা শেষ হলে স্মৃতি তার বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছিল। ঠিক তখনই সিফাত এগিয়ে গেল। হাই সিথি, কেমন আছো? জার্নিটা কেমন ছিল? স্মৃতি প্রথমে একটু চমকে উঠল, তারপর সিফাতের দিকে তাকিয়ে হালকা এসে বলল, ও সিফাত, হ্যাঁ ভালো আছি, জার্নিটাও ভালো ছিল। তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। রিসোর্টটা তো বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। আশেপাশে স্মৃতির বান্ধবীরা দাঁড়িয়েছিল। সিফাত আর বেশি কথা বলার সাহস পেল না। আচ্ছা, পরে কথা হবে, তোমরা ঘোরাঘুরি করো। স্মৃতি মাথা নেড়ে সম্মতি জানালো। সিফাত তার বন্ধুদের কাছে ফিরে গেল। কিরে, কি কথা হলো? সব ঠিক আছে তো? না, তেমন কিছু না, শুধু কুশল বিনিময় করলাম। শুধু হাই হ্যালো, আর কিছু বললি না? না, আসলে আশেপাশের বান্ধবীরা ছিল তো, তাই আর বেশি কথা বলার সাহস পেলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না। শুরুটা তো ভালো হলো। রিসোর্টে তো আরো অনেক সময় পাওয়া যাবে। লেগে থাক দোস্ত। সিফাত তার বন্ধুদের কাছে ফিরে এলো। সিফাতের মন কিছুটা শান্ত হলো। অন্তত শীতের সাথে কথা বলার একটা সূত্র তো তৈরি হলো। এখন অপেক্ষা করার পালা, কখন সে তার মনের কথা শীতিকে খুলে বলতে পারবে। সন্ধ্যার আবছা আলোয় রিসোর্টের পরিবেশটা আরও শান্ত ও স্নিগ্ধ হয়ে উঠেছিল। লেকের ধারে মৃদু বাতাস বইছিল, আর জলের উপর চাঁদের আলো চিকচিক করছিল। সিফাত রিসোর্টের আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল স্মৃতি লেকের পাশে একটি বেঞ্চে একা বসে মোবাইল টিপছে। এটাই সেই সুযোগ, জাস্ট সিফাত এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। বুক ধুকপুক করলেও সে ধীরে ধীরে স্মৃতির দিকে এগিয়ে গেল। সিথি, একা বসে কি করছো? স্মৃতি চমকে মুখ তুলে তাকালো। সিফাতকে দেখে তার চোখে বিরক্তি বা অস্বস্তি কিছুই দেখা গেল না, বরং হালকা একটা স্বাভাবিকতা ছিল। ও তুই? এমনিতেই বসেছিলাম, ভালো লাগছে এখানকার শান্ত পরিবেশটা। হ্যাঁ, জায়গাটা সত্যি সুন্দর। আমিও ভাবছিলাম একটু হেঁটে আসি। তোমার কি অসুবিধা হবে যদি আমি এখানে কিছুক্ষণ বসি? না, বসতে পারিস। সিফাত সাবধানে শীতের পাশে বসলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ লেকের দিকে তাকিয়ে রইল। নীরবতা ভাঙল সিফাতি। কালকের বিতর্কে তুমি খুব ভালো বলেছিলে। ধন্যবাদ, তুইও খারাপ বলিসনি। আসলে দুটো দিকেরই যুক্তি আছে। তবে আমার মনে হয় ভালোবাসার আবেগটাই আসল। যুক্তি দিয়ে সবকিছু বিচার করা যায় না। হয়তো ঠিক, তবে শুধু আবেগ থাকলে অনেক সময় ঠকে যেতে হয়। বাস্তবতারও তো একটা দাম আছে। কিন্তু যখন সত্যি ভালোবাসা থাকে তখন বাস্তবতাও সুন্দর হয়ে ওঠে, তাই না? শীতে কিছুক্ষণ চুপ করে রইল। চাঁদের আলো তার মুখে এসে পড়ছিল, আর সে আলোয় তার মুখটা আরো মায়াবী লাগছিল। তুই কি এখনো সেই একই কথা ভাবিস? হ্যাঁ সিথি, আমার অনুভূতিটা পাল্টায়নি, বরং দিন দিন আরও গভীর হয়েছে। দেখ সিফাত, আমি তোকে অনেকবার বলেছি। জানি তুমি কি বলতে চাও, কিন্তু একবার আমার দিক থেকেও ভেবে রেখো। আমার তো আর কিছু চাওয়ার নেই, শুধু তোমার ভালোবাসা ছাড়া। আবার নীরবতা, শুধু লেকের জলের মৃদু কলানি আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। তুই সত্যিই খুব অদ্ভুত। সবাই যখন ক্যারিয়ার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, তখন তুই শুধু একটা মেয়ের পিছে। কারণ আমার কাছে তুমি আমার ভবিষ্যৎ। শীতে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে সিফাতের দিকে তাকিয়ে রইল। তার চোখে কি ছিল তা সিফাত ঠিক বুঝতে পারল না। আচ্ছা, বাদ দে ওসব কথা। রিসোর্টে আর কি কি দেখেছিস তুই? সিফাত একটু হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। তেমন কিছু না, তবে কাল সকালে ভাবছি লেকের পাশে হেঁটে বেড়াবো। তুই যাবে? শীতে কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখা যাক। এই প্রথম শীতি সরাসরি না বলল না, দেখা যাক। এই ছোট্ট কথাটা সিফাতের মনে এক নতুন আশার সঞ্চার করলো।
সিফাত শীতের কাছ থেকে উঠে এসে সোজা তার বন্ধুদের আড্ডায় গিয়ে বসলো। তার মুখে আজ এক অন্যরকম উজ্জ্বলতা। কিরে ভাই, কি সমস্যা কি? একা একা চাঁদের আলোয় কি কথা হলো এতক্ষণ? মুখটা তো আজ একদম ফাটছে রে। হ্যাঁ দোস্ত, ব্যাপার কি? সিথি আপু কি অবশেষে বরফ গলালেন নাকি? নাকি তুই কোনো ম্যাজিক দেখালি? ধুর, বাদ দে, তেমন কিছু না, জাস্ট এমনি কথা হচ্ছিল। এমনি কথা? তোর মুখের হাসি তো অন্য কিছু বলছে। নিশ্চয়ই কিছু একটা পজিটিভ হয়েছে, তাই না? বল না খুলে। হ্যাঁ বল, আমরা তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাদের কাছে লুকাবি? নিশ্চয়ই প্রেমের আলাপ জমছিল, তাই না? আরে না, প্রেম টেম কিছুই না। তবে হ্যাঁ, কাল সকালে লেকের পাশে একসাথে ঘুরতে যাওয়ার কথা আছে। শুভ আর রবিন একসাথে হেসে উঠল। ওহো, লেকের পাশে সকালের মিষ্টি হাওয়া আর সাথে স্মৃতি আপু। বুঝতেই পারছি তোর প্ল্যানিং একদম পাক্কা রে ভাই। তাহলে তো কাল সকালের সুখবর আসছে, তাই না? আমরা অপেক্ষা করব। তোরা থামবি? শুধু দুষ্টুমি করিস, এখনো কিছুই হয়নি। দেখা যাক কাল কি হয়। আরে হবে হবে, এলি তো প্রথম ডেট, এবার দেখবি সব লাইন ক্লিয়ার হয়ে যাবে। একদম প্রথমেই ডেটেই কেল্লা ফতে। আমরা তোকে আগে বলেছিলাম, লেগে থাকলে একদিন ঠিক কাজ হবে। তোরা যা ভাবছিস তত সহজ না সব কিছু। তবে হ্যাঁ, কালকের জন্য আমিও একটু এক্সাইটেড। এক্সাইটেড তো হবেই, স্মৃতি আপুর সাথে একা সময় কাটাবি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আর তুই সুযোগ বুঝে তোর মনের কথাগুলো সুন্দর করে বলিস, দেখবি কাজ হবে। হ্যাঁ, সেটাই চেষ্টা করব। তোরা দোয়া কর আমার জন্য। আমাদের দোয়া সবসময় তোর সাথে আসে ভাই, তুই যা ফাটিয়ে দে। একদম, কাল সকালে যেন মিষ্টি মুখ করতে পারিস, সেই আশায় রইলাম। বন্ধুদের দুষ্টুমি আর উৎসাহে সিফাতের মনটা আরও হালকা হলো। কালকের সকালটা তার জীবনে নতুন কোনো বার্তা নিয়ে আসতে পারে, এই ভাবনাতেই সে বিভোর হয়ে রইল। শিক্ষা সফরের প্রথম দিনটা সিফাতের বেশ ভালো কাটলো। সন্ধ্যায় লেকের ধারে সিথির সাথে সেই ছোট্ট কথোপকথন তার মনে নতুন করে আশা জাগিয়েছিল। রাতে বন্ধুদের সাথে হালকা আড্ডা দিলেও তার মন পড়েছিল কাল সকালের দিকে। দ্বিতীয় দিন সকালে সিফাতের ঘুম ভাঙতেই সে তাদের রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ভোরের আলোয় চারপাশটা শান্ত ও স্নিগ্ধ দেখাচ্ছিল। হঠাৎ তার চোখ গেল রিসোর্টের পেছনের দিকে, যেখানে একটি ছোট নদী বয়ে চলেছে, আর সেই নদীর পাড় ধরে একা একা হেঁটে যাচ্ছে সিথি। সিথিকে একা নদীর ধারে হাঁটতে দেখে সিফাতের আর তর সইল না। কোনো মতে বন্ধুদের ডেকে একটা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তাদের তখনও গভীর ঘুম। তাই আর অপেক্ষা না করে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো এবং দৌড়াতে শুরু করলো নদীর পাড়ের দিকে। হাঁপাতে হাঁপাতে যখন সে শীতের কাছে পৌঁছালো, তখন শীতে অবাক হয়ে তার দিকে তাকালো। আরে এইভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? কিছু না, মানে একটু শরীরটা খারাপ লাগছিল তো, তাই ভাবলাম একটু দৌড়ালে হয়তো ভালো লাগবে। মর্নিং ওয়াক আর কি। শীতে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সত্যি নাকি অন্য কোনো কারণ আছে? না, মানে আসলে তোমাকে দেখলাম একা একা হাঁটছো, তাই ভাবলাম যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে এসেছিলে, তাই তো? ধন্যবাদ। আসলে আমার একা হাঁটতে ভালো লাগে। ভোরের এই শান্ত পরিবেশটা খুব পছন্দের। আমারও ভালো লাগে। আসলে কাল সন্ধ্যায় তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও। অনেকদিন পর মন খুলে কিছু কথা বললাম। সিথি, আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। শীতে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নদীর পাড় ধরে তারা দুজনে একসাথে হাঁটতে লাগলো। ভোরের আলো তাদের মুখে এসে পড়ছিল। হ্যাঁ বল, আমি শুনছি। তুমি কি একটু অনুভব করো না আমার ভালোবাসাটা? আমি জানি আমি হয়তো তোমার যোগ্য নই, কিন্তু আমার মনটা শুধু তোমার জন্যই কাঁদে। শীতে থামলো। নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। সিফাত দেখো, আমি তোমাকে মিথ্যে বলতে চাই না। তুমি সত্যিই খুব ভালো ছেলে, আর তোমার কেয়ারিং স্বভাবটা আমার ভালো লাগে। কিন্তু ভালোবাসা সেটা তো জোর করে হয় না, তাই না? জানি, কিন্তু আমার বিশ্বাস একদিন তুমিও। হয়তো, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না। আমার কিছু লক্ষ্য আছে, কিছু স্বপ্ন আছে। আমি এখন সেগুলোর পেছনে ছুটতে চাই। আমি তোমার স্বপ্ন পূরণে
বাধা দেব না সিথি, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। পাশে থাকা আর ভালোবাসা চাওয়া দুটো আলাদা জিনিস, তাই না? সিফাত চুপ হয়ে গেল। শীতের কথার কোনো উত্তর তার কাছে ছিল না। নদীর পাড় ধরে তারা আবার হাঁটতে শুরু করলো। তবে দুজনের মনে এক নীরব বিষণ্ণতা ছেয়ে রইল। নদীর পাড় ধরে কিছুক্ষণ নীরবে হাঁটার পর সিথি একটি পুরনো পাথরের উপর বসলো। সিফাতও তার পাশে এসে বসলো। ভোরের মিষ্টি রোদ তাদের শরীরে এসে পড়ছিল। এখানে বসতে আমার খুব ভালো লাগে, শান্ত আর স্নিগ্ধ। হ্যাঁ, জায়গাটা সত্যিই সুন্দর। নদীর পাড় ধরে কিছুক্ষণ নীরবে হাঁটার পর সিথি একটি পুরনো পাথরের উপর বসলো। সিফাতও তার পাশে এসে বসলো। ভোরের মিষ্টি রোদ তাদের শরীরে এসে পড়ছিল। আবারও নীরবতা। দুজনের মনেই চাপা একটা অস্থিরতা বিরাজ করছিল। হঠাৎ সিথি আনমনে তার ভেজা চুলগুলো ঠিক করতে গেল। একটা লম্বা চুল তার চোখের উপর এসে পড়ছিল। সিফাত সিথির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, যদি কিছু মনে না করো। সিথি প্রথমে বুঝতে না পেরে তার দিকে তাকালো। সিফাত আলতো করে সিথির চোখের উপর থেকে চুলটা সরিয়ে দিল। তাদের চোখাচোখি হলো। এক গভীর নীরব মুহূর্ত। ভোরের আলোয় সিথির ভেজা চোখের পাতা চিকচিক করছিল। সিফাতের মনে হলো তার হৃদয় স্পন্দন যেন থেমে গেছে। অপ্রত্যাশিত এই স্পর্শে সিথির শরীরেও যেন একটা মৃদু কাঁপুনি অনুভব হলো। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি দেখা গেল, যা মুহূর্তেই মিলিয়ে গেল। তারা দুজনেই অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। ধন্যবাদ। মানে আসলে চুলটা। পরিস্থিতিটা হালকা করার জন্য সিফাত অন্য কথা শুরু করলো। রিসোর্টের আশেপাশে আর কি কি দেখার আছে তোমার জানা আছে? তেমন কিছু দেখিনি এখনো, তবে শুনেছি এখানে একটা ঝর্ণা আছে নাকি। হ্যাঁ, আমারও মনে হয় শুনেছি। চলো না, আজকে দুপুরে ওদিকে ঘুরে আসি। ঠিক আছে, যাওয়া যেতে পারে। তাদের মধ্যে একটা নীরব সম্মতি তৈরি হলো। সেই ভোরের আলোয় নদীর পাড়ে ভুলবশত তৈরি হওয়া সেই রোমান্টিক মুহূর্তটা দুজনের মনের কোথাও যেন একটা নতুন সুর বেঁধে দিয়ে গেল। যদিও তারা কেউই সেটা মুখে প্রকাশ করলো না, তবে সেই অপ্রত্যাশিত স্পর্শের রেশ তাদের দুজনের মধ্যেই রয়ে গেল। দুপুরের খাবার শেষ হওয়ার পর রিসর্টের কর্মব্যস্ততা কিছুটা কমলো। কেউ রুমে বিশ্রাম নিতে গেল, আবার কেউ রিসর্টের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো। শিফা তার বন্ধুদের সাথে রিসর্টের পেছনের দিকে জঙ্গলের পথে হাঁটতে বের হলো। কিরে সিফাত, তুই এত চুপচাপ কেন? সিথি আপুর সাথে কি আর কোনো কথা হলো না? তেমন কিছু না, দুপুরে একবার ঝর্ণার কাছে দেখেছিলাম। শুধু দেখলি, কথা বললি না? এটাই তো সুযোগ ছিল। আসলে ভিড় ছিল তো, তাই আর যাইনি। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে তারা একটা নির্জন জায়গায় এসে পৌঁছালো। চারদিকে সবুজ আর পাখির কলরব। শান্ত পরিবেশটা সিফাতের মন কিছুটা হলেও শান্ত করলো। দোস্ত, তুই তো ভেঙে পড়িস না। মেয়েটা একটু সময় নিচ্ছে, হয়তো ভাবছে তুই লেগে থাক। একদম ঠিক। আর দেখ, কাল রাতে বিদায়ী অনুষ্ঠান আছে, সেখানে হয়তো অন্যরকম কিছু হতে পারে। কিছুক্ষণ পর তারা রিসোর্টে ফিরে এলো। বিকেলে রিসোর্টের লনে বিভিন্ন ধরনের আউটডোর গেমসের আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীরা দুটো দলে ভাগ হয়ে খেলায় অংশ নিল। সিফাতও তার বন্ধুদের সাথে একটি দলে যোগ দিল। খেলার সময় হঠাৎ সিফাতের দলের একজন খেলোয়াড় আহত হলো। সিফাত দ্রুত এগিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করলো। স্মৃতি দূর থেকে সেটা দেখছিল। খেলা শেষে স্মৃতি নিজেই এগিয়ে এসে সিফাতের কাছে জানতে চাইল ছেলেটির অবস্থা কেমন আছে। ছেলেটার কি বেশি লেগেছে? তুই তো খুব ভালো ফার্স্ট এড জানিস দেখছি। তেমন কিছু না, একটু মোচড় লেগেছে। হ্যাঁ, তুই তো সব ব্যাপারেই খুব কেয়ারিং। এখন ঠিক আছে। আচ্ছা সিথি, একটা কথা বলি। আই লাভ ইউ ছাড়া যা বলার আছে তা বল। না মানে আমাকে কি তুমি করে বলা যায় না? জুনিয়র হিসেবে তো তুমি করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে। শীতের এই ছোট্ট কথাটা সিফাতের মনে যেন নতুন করে সাহস জগালো, নতুন একটা আনন্দ এনে দিল। সন্ধ্যার আগে রিসোর্টের আশেপাশে ঘোরার জন্য কিছুটা সময় পাওয়া গেল। সিফাত একা লেকের ধারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর দেখলো স্মৃতিও তার বান্ধবীদের সাথে লেকের দিকে আসছে। আজ আর সিফাত দূরে সরে গেল না। স্মৃতি তার বান্ধবীদের সাথে অন্য একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ পর তার বান্ধবীরা অন্যদিকে গেলে স্মৃতি একা হয়ে গেল। সিফাত সুযোগ বুঝে এগিয়ে গেল। হ্যালো সিথি। আবার তুমি? হ্যাঁ, আবার আমি। একা বসে কি ভাবছো? এমনিতে এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে। কাল তো আমরা ফিরে যাচ্ছি,
তোমার কি খারাপ লাগছে? একটু তো লাগছেই, বন্ধুদের সাথে কয়েকটা দিন বেশ ভালোই কাটলো। আমারও। তবে আমার কাছে এই সফরটা আরও বেশি স্পেশাল অন্য একটা কারণে। শীতে জিজ্ঞাসু দৃষ্টিতে সিফাতের দিকে তাকালো। শিক্ষা সফরের আনন্দ ঘন 2 দিন শেষ হলো। রিসোর্টের সবুজ লন, ঝর্ণার কলকলানি আর বন্ধুদের সাথে হাসি ঠাট্টা সব স্মৃতি হয়ে রইল। এবার কলেজের দিকে ফেরার পালা। সবাই যার যার ব্যাগপত্র নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। সিফাত সুযোগের অপেক্ষায় ছিল। যখন দেখলো শীতে তাদের বাসে উঠছে, তখন সেও ধীরে ধীরে সেই বাসের দিকে এগিয়ে গেল। তার বন্ধুরা অন্য বাসে উঠে পড়েছে। তারা হয়তো ভাবতেও পারেনি সিফাত কি করতে যাচ্ছে। শীতি তার বান্ধবীদের সাথে বাসের মাঝামাঝি একটা সিটে বসছিল। সিফাত সোজা গিয়ে শীতের পাশের খালি সিটটাতে বসে পড়ল। শীতের বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু শীতি কোনো কথা বলল না। সে জানালার বাইরে তাকিয়ে রইল। তার মুখটা দেখে মনে হচ্ছিল সে যেন আনমনা হয়ে কিছু ভাবছে। বাসের চাকা ঘুরতে শুরু করলো। সিফাত শীতের দিকে তাকালো। তার মুখটা বিষণ্ণ দেখাচ্ছে। হয়তো শিক্ষা সফর শেষ হয়ে যাওয়ায় তার খারাপ লাগছে, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে। সিধি, তোমার কি মন খারাপ? শীতি প্রথমে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আস্তে করে বলল, একটু খারাপ লাগছে, কটা দিন খুব তাড়াতাড়ি চলে গেল, তাই না? হ্যাঁ, সময় তো খুব তাড়াতাড়ি যায়, কিন্তু মন খারাপ করো না। কলেজে গিয়ে আবার সবার সাথে দেখা হবে। শীতি জানালার বাইরে তাকিয়ে রইল। আসলে শুধু এটাই কারণ, নাকি অন্য কিছু ভাবছো? তেমন কিছু নেই, এমনিতেই একটু একা লাগছে। তুমি একা নও সিধি, আমি তো সব সময় তোমার পাশে আছি। সিফাত ধীরে ধীরে শীতের হাত ধরল। সিফাতের স্পর্শে শীতি চমকে তার দিকে তাকালো। সিফাতের চোখে এক গভীর আন্তরিকতা দেখতে পেল সে। জানি, কিন্তু সবকিছু এত সহজ না, তাই না? আমি জানি, কিন্তু বিশ্বাস করো, আমি অপেক্ষা করতে রাজি আছি, যতক্ষণ না তুমি আমার ভালোবাসার মূল্য দাও। শীতি কিছুক্ষণ চুপ করে সিফাতের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে তার হাতের উপর নিজের হাত রাখলো। এটা কোনো প্রতিদান ছিল না, হয়তো একটুখানি সান্ত্বনা, একটুখানি নির্ভরতা। ধন্যবাদ সিফাত, তোমার এই বন্ধুত্বের জন্য। সিফাতের মনে হলো তার এতদিনের অপেক্ষা যেন কিছুটা হলেও সার্থক হলো। শীতের হাতের স্পর্শ তার মনে এক নতুন সান্ত্বনা এনে দিল। বাইরের দিকে তাকিয়ে রইল সিথি, কিন্তু তার মুখের বিষণ্ণতা কিছুটা হলেও কমেছে বলে মনে হলো। বাসের ঝাঁকুনি আর পথের গান তাদের নীরব কথোপকথনের সাক্ষী হয়ে রইল। দীর্ঘ পথ পেরিয়ে বাস অবশেষে কলেজের গেটে এসে থামল। শিক্ষা সফরের আনন্দ আর স্মৃতিগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। সবাই ধীরে ধীরে বাস থেকে নামতে শুরু করলো। শীতি তার বান্ধবীদের সাথে নেমে এলো। শিবা তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। তাদের চোখে চোখ পড়লে শীতি হালকা হাসলো, তবে আজ আর কোনো কথা বলল না। শুধু একবার মাথা নেড়ে বিদায় জানালো। সিফাত হাসি মুখে তার বিদায়ের প্রতি উত্তর দিল। এরপর যে যার মতো বাড়ির পথে রওনা হলো। শিক্ষা সফরের 2 দিন যেন এক স্বপ্নে আবেশ তৈরি করে গিয়েছিল। রাতে নিজের ঘরে শুয়ে সিফাতের ঘুম আসছিল না। তার মনের মধ্যে নানা ভাবনা ভিড় করছিল। শীতের সে হাতের স্পর্শ, বিদায়ের হাসি, এসবের মানে কি? শীতে কি সত্যিই তার প্রতি কোনো দুর্বলতা অনুভব করছে, নাকি এটা শুধুই একজন বন্ধুর প্রতি দেখানো সামান্য সহানুভূতি? সিধি কি সত্যি আমাকে একটু ভালোবাসে, নাকি ওই স্পর্শটা শুধু আমার খারাপ লাগাটা কমানোর জন্য ছিল? ও তো স্পষ্ট করে কিছুই বলল না, শুধু বন্ধুত্বের কথা বলল। তাহলে কি আমার সব আশাই বৃথা? তার মনে একদিকে যেমন ক্ষীণ আশা জেগে উঠছিল, তেমনি অন্যদিকে প্রত্যাখ্যানের ভয় তাকে কুরে কুরে খাচ্ছিল। শীতের ধন্যবাদ তোমার এই বন্ধুত্বের জন্য, কথাটি বারবার তার কানে বাজছিল। বন্ধুত্ব, তবে কি ভালোবাসার কোনো সম্ভাবনাই নেই? সিফাত মনে মনে বলে। না, আমি হাল ছাড়তে পারি না। সিধির চোখে আমি অন্য কিছু দেখেছি। ওই স্পর্শ, ওটা শুধু বন্ধুত্ব ছিল না। আমার মন বলছে ও একদিন ঠিক আমার ভালোবাসার মূল্য দেবে। আমাকে অপেক্ষা করতে হবে। রাতের নীরবতায় সিফাতের মন দোলাচল করতে লাগলো আশা আর নিরাশার মাঝে। শিক্ষা সফর শেষ হলেও শীতের সাথে তার সম্পর্কে নতুন এক অধ্যায় যেন শুরু হলো। এখন দেখার পালা সেই অধ্যায় কোন দিকে মোড় নেয়। পরের দিন কলেজে এসেই সিফাত তার বন্ধুদের খুঁজে বের করলো। শিক্ষা সফরের স্মৃতি তখনও টাটকা, কিন্তু সিফাতের মনে ঘুরপাক খাচ্ছে শীতের সেই স্পর্শ, তার বন্ধুত্বের কথা। কিরে ভাই,
মুখটা আজ আবার চিন্তিত দেখাচ্ছে কেন? শিক্ষা সফরের ঘোর কি এখনো কাটেনি? হ্যাঁ দোস্ত, সব ঠিক আছে তো? কাল রাতে তো বেশ হাসি খুশি দেখাচ্ছিল তোকে। আসলে কাল রাতে ঘুমাতে পারিনি, সিথির কথাগুলো বারবার মনে হচ্ছিল। কোন কথাগুলো? ওই যে বাসে তোকে সান্ত্বনা দিল? হ্যাঁ, ও আমার হাত ধরে বলল, ধন্যবাদ তোমার এই বন্ধুত্বের জন্য। বন্ধুত্ব? ও কি সত্যি আমাকে শুধু বন্ধু হিসেবে দেখে? তুই কি আশা করিসনি ও প্রথম দেখাতেই হ্যাঁ বলে দেবে? একটু সময় তো লাগবেই, মেয়েটা হয়তো এখনো দ্বিধায় আছে। কিন্তু ওই বন্ধুর কথাটা আমার ভালো লাগছে না। এত কিছুর পরেও যদি ও আমাকে শুধুই বন্ধু ভাবে। আরে মেয়েরা এত সহজে খোলে না। হয়তো ওইটা ছিল একটা শুরু। দেখ, তোকে পাত্তা না দেওয়ার চেয়ে বন্ধুত্ব স্বীকার করাও তো অনেক ভালো। অন্তত একটা দরজা তো খুললো। একদম ঠিক বলেছিস শুভ। আর তুই ওর হাতের স্পর্শের কথা বলছিলি না, শুধু বন্ধুর জন্য কি কেউ এভাবে হাত ধরে? আমার তো মনে হয় ওখানেই অন্য কিছুও ছিল। এত কিছু পরেও যদি ও আমাকে শুধুই বন্ধুই ভাবে, তোদেরও কি তাই মনে হয়? আমি আসলে বুঝতে পারছি না। একদিকে মনে হয় ও হয়তো একটু নরম হয়েছে, অন্যদিকে ভয় লাগে যদিও সত্যি আমাকে শুধু বন্ধু হিসেবে দেখে। শোন ভাই, তুই বেশি চিন্তা করিস না। এখন তোর কাজ হলো স্মৃতির সাথে স্বাভাবিকভাবে মেশা, বন্ধুত্বটা ধরে রাখা। ধীরে ধীরে ওকে বোঝানোর চেষ্টা কর তোর অনুভূতিটা কতটা গভীর। হ্যাঁ, আর সরাসরি ভালোবাসার কথা না তুলে একটু অন্যভাবে ওকে ইমপ্রেস করার চেষ্টা কর, দেখবি কাজ হবে। মেয়েরা কেয়ারিং আর আন্তরিক ছেলেদের পছন্দ করে। তোরা ঠিক বলছিস। আমার মনে হয় আমি বেশি তাড়াহুড়ো করছি। আগে বন্ধুত্বটা শক্ত করি, তারপর দেখা যাবে কি হয়। এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমরা তো সবসময় তোর পাশে আছি, তাই না? কোনো চিন্তা করিস না, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, লেগে থাক, একদিন সিথির মন ঠিক জয় করতে পারবি। বন্ধুদের কথায় সিফাতের মন কিছুটা শান্ত হলো। বন্ধুত্ব শব্দটা প্রথমে খারাপ লাগলেও এখন সে ভাবছে হয়তো এটাই ভালোবাসার প্রথম প্রথম পদক্ষেপ। ধীরে ধীরে শীতের মন জয় করার নতুন এক আশা তার মনে জন্মালো। সেদিন ভার্সিটি শেষ হওয়ার পর সিফাত সাহস করে শীতের কাছে গেল। আজ তার মনে একটা অন্যরকম সাহস ছিল। বন্ধুদের সাথে আলোচনার পর সে বুঝতে পেরেছিল ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। শীতিও তখন কলেজের গেটের কাছে দাঁড়িয়ে তার এক বান্ধবীদের সাথে কথা বলছিল। সিফাত কাছে গিয়ে হালকা হেসে সালাম দিল। হাই সিথি, কেমন আছো? সিথি মুখ ঘুরিয়ে তাকালো। আজ তার চোখে সেই আগের বিরক্তিটা তেমন একটা দেখা গেল না, বরং একটা স্বাভাবিক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। ও তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। আজ ক্লাস কেমন লাগলো? ভালোই ছিল, একটা নতুন টপিক শুরু হয়েছে, একটু কঠিন তবে ইন্টারেস্টিং। ও, আমারও ছিল সেই ক্লাসটা, তবে মনটা একটু অন্যদিকে ছিল আর কি। সিথি হালকা হাসলো। তার বান্ধবীটি তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। তাই কি ভাবছিলে শুনি? আসলে শিক্ষা সফরের কথা মনে পড়ছিল। হ্যাঁ সত্যি খুব মজা হয়েছে, অনেকদিন পর একটু ফ্রেশ লাগছিল। কাল বাসে তোমার যখন আমার হাত ধরেছিলাম। সিথি হালকা লাল হয়ে উঠল, তবে সরাসরি কোনো উত্তর দিল না। আসলে তখন একটু খারাপ লাগছিল তো তাই। আমি বুঝতে পেরেছি, তবে তোমার ওই সামান্য স্পর্শ আমার কাছে অনেক কিছু। সিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই একটা বোকা ছেলে, এত সহজে খুশি হয়ে যাস। বোকা তো হবেই, তুমি যে এত সুন্দর করে কথা বলছো আজ। সিথিও হাসলো। তার বান্ধবীটি এবার তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সিফাত সিথির আরেকটু কাছে এসে বলল, তোমার কি তাড়া আছে? যদি না থাকে তাহলে কিছুক্ষণ একসাথে হাঁটা যাক। ঠিক আছে চল। তারা দুজনে একসাথে কলেজের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। তাদের মধ্যে হালকা কথাবার্তা চলতে লাগলো। সিফাত খেয়াল করলো সিথি আজ তার সাথে অনেক সহজভাবে কথা বলছে, কোনো রকম বিরক্তি বা রাগ দেখাচ্ছে না। এতেই সিফাতের মন আনন্দে ভরে উঠল। এতদিনের চেষ্টার পর অবশেষে যেন বরফ গলতে শুরু করেছে। সেদিন সন্ধ্যায় সিফাত তার দুই বন্ধু শুভ আর রবিনকে ফোন করলো। কি রে, তোরা কোথায়? তাড়াতাড়ি কলেজ মার্কেটের কফি শপে আয়। কফি শপে? এখন কেন? কি হয়েছে? তোরা আগে আয়, তারপর বলছি। খুব জরুরি কথা আছে। শুভ আর রবিন কিছুটা অবাক হলেও রাজি হলো। কিছুক্ষণ পর
তিন বন্ধু কফি শপে মিলিত হলো। সিফাতের মুখটা দেখে মনে হচ্ছিল যেন সে খুব খুশি। এখন বলতো কি হয়েছে? কলেজে তো সব ঠিকঠাক ছিল। তোরা বিশ্বাস করবি না, আজ স্মৃতির সাথে আমার যা কথা হলো। হ্যাঁ দোস্ত, কি ব্যাপার, সব ঠিক আছে তো? কি কথা, খুলে বল। আমরা তো তোর ভালো কিছু শোনার অপেক্ষা আছি। আজ স্মৃতি আমার সাথে একদম অন্যরকম ব্যবহার করলো। কোনো রাগ দেখায়নি, একদম নর্মালভাবে কথা বলছিল। সত্যি? তাহলে তো দারুণ খবর। আমরা জানতাম তোর চেষ্টা বিফলে যাবে না। হ্যাঁ দোস্ত, লেগে থাকলে একদিন ঠিক ফল পাবি। তাহলে কালকের সেই দুঃখটা আজ আনন্দে বদলে গেলে, তাই না? তোরা বুঝবি না আমি কতটা খুশি হয়েছি। মনে হচ্ছে যেন আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। তাহলে সেলিব্রেশন তো হওয়াই উচিত, তাই না? চল, আজ আমরা সবাই মিলে পার্টি করি। একদম। আর সেই পার্টির স্পর্শে তুই কেমন? তোরা যা চাস তাই হবে। আজ আমি সত্যি খুব খুশি। তিন বন্ধু তিন বন্ধুতে হাসি ঠাট্টা চলল। সিফাতের মনে আশা জাগলো। স্মৃতির মনে হয়তো তার জন্য সামান্য জায়গা তৈরি হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। কফি শপে হাসি ঠাট্টার পর যখন তাদের আড্ডা প্রায় শেষের দিকে, তখন সিফাত একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা শোন তোরা, আমি একটা কথা ভাবছি। কি ভাবছিস বল? আমি ভাবছি এবার স্মৃতিকে প্রপোজ করব। শুভ আর রবিন একে অপরের দিকে তাকালো। তাদের মুখে হাসি ফুটে উঠল। ঠিক বলেছিস। আমিও ভাবছিলাম তোকে এটা বলবো। এটাই তো সঠিক সময়। একদম। আর দেরি করিস না। মেয়েটা যখন নরম হয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে দে। তাহলে বলতো কিভাবে প্রপোজ করা যায়? আমার মাথায় তেমন কিছু আসছে না। আরে তুই চিন্তা করিস না, আমরা আছি তো। আমরা মিলে দারুণ একটা প্ল্যান করব। হ্যাঁ দোস্ত, আমরা সিথি আপুকে এমনভাবে রোমান্টিকভাবে প্রপোজ করব যে ও না করতে পারবে না। শোন, আমার একটা আইডিয়া আছে। কলেজের কাছেই যে নতুন পার্কটা খুলেছে না, ওটা বেশ সুন্দর। আমরা ওটাকে দারুণ করে সাজাবো। হ্যাঁ, ফুল, আলো, মোমবাতি দিয়ে একদম পাবলি একটা পরিবেশ তৈরি করব। তোরা সত্যি বলছিস? তোরা আমার জন্য এত কিছু করবি? অবশ্যই করব ভাই, তোর সুখের জন্যই তো আমরা। কিন্তু তুই সিথি আপুকে এখানে আনবি কিভাবে? ও কি এমনি এমনি আসবে? সেটাই তো আমার চিন্তা, কি বলে ওকে রাজি করাবো। তুই স্মৃতিকে বলবি আজ তোর জন্মদিন, সেটা বলে তুই তাকে তোর জন্মদিনের অনুষ্ঠানে আসার কথা বলবি। হ্যাঁ, আর বলবি তোর কয়েকজন বন্ধুও থাকবে সেখানে, তাহলে ওর সন্দেহ হবে না। জন্মদিন? কিন্তু আজ তো আমার জন্মদিন না। ও যদি বুঝতে পারে? আরে বোকা, ও অত কিছু ভাববে না। তুই জাস্ট বলবি আমরা তো আছি সব সামলে নেওয়ার জন্য, তাই না? আচ্ছা, তাহলে এটাই ফাইনাল। তোরা যা যা করার দরকার কর, আমি স্মৃতিকে রাজি করানোর দায়িত্ব নিচ্ছি। গুড। তাহলে কাল সকাল থেকেই কাজ শুরু করে দেওয়া যাক। একদম, তোর জীবনের সবচেয়ে স্পেশাল প্রপোজাল হতে চলেছে এটা। তিন বন্ধুতে হাত মিলিয়ে তাদের পরিকল্পনা চূড়ান্ত করলো। সিফাতের মনে একদিকে যেমন উত্তেজনা, তেমনি অন্যদিকে চিন্তা কাজ করছিল। শেষ পর্যন্ত তার ভালোবাসা কি পূর্ণতা পাবে? সময়ই তা বলবে। পরের দিন সিফাত কলেজে গিয়ে স্মৃতির সাথে দেখা করলো। হ্যালো স্মৃতি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কাল আমার জন্মদিন, আর সেই উপলক্ষে সন্ধ্যায় ব্লুবেরি পার্কে একটা ছোটোখাটো পার্টি আছে। আমার আরও কিছু বন্ধুরাও থাকবে। তুমি আসবে তো? আচ্ছা চেষ্টা করব। না, চেষ্টা নয়, তোমার আসতেই হবে। এটা আমার জন্মদিন, আর আমি চাই তুমি সেখানে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। সিফাতের মন আনন্দে ভরে উঠল। স্মৃতি রাজি হয়েছে, এটাই তার কাছে অনেক। তাহলে আমি এখন যাই, পরে দেখা হবে। স্মৃতি মাথা নেড়ে সম্মতি জানালো। সিফাত দ্রুত তার বন্ধুদের কাছে ফিরে গেল। তোরা কোথায়? স্মৃতি রাজি হয়েছে, ও কালকের পার্টিতে আসছে। সিরিয়াসলি? তাহলে তো আমাদের কাজ প্রায় শেষ। হ্যাঁ দোস্ত, আমরা তোকে আগেই বলেছিলাম তোর জাদু কাজ করবেই। পার্ক সাজানোর কি খবর? সব রেডি তো? তুই কোনো চিন্তা করিস না,
আমরা এমনভাবে পার্ক সাজাচ্ছি যে স্মৃতি আপু তোকে আর মানা করতেই পারবে না। একদম ফুল আলো আর ভালোবাসার রঙে আমরা পার্কটাকে ভরিয়ে দেব। তুই শুধু সময় মতো সিথিকে নিয়ে আসবি। 3 বন্ধুতে মিলে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করলো। শিফাতের মনে উত্তেজনা আর আনন্দের ঢেউ লেগেছিল। কাল রাতে কি হতে চলেছে সেটা জানার জন্য তার তর সইছিল না। সন্ধ্যায় শিফাত ব্লুবেরি পার্কে গেল তার বন্ধুদের কাজ দেখতে। পার্কের ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। শুভ আর রবিন মিলে পুরো পার্কটাকে অসাধারণভাবে সাজিয়েছে। রঙিন আলোয় ঝলমল করছে চারপাশ। বিভিন্ন ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হাঁটার পথগুলো। মাঝখানে একটা ছোট মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে মোমবাতি আর ফুলের তোড়া দিয়ে ভালোবাসার এক মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তোরা এটা কি করেছিস? এটা তো অসাধারণ। কিরে, কেমন লাগলো তোর? আমরা জানতাম তোর পছন্দ হবে। ওখানে পুরোটা দেখিসনি? মঞ্চের পেছনে আরো সারপ্রাইজ আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না তোরা এত কষ্ট করেছিস আমার জন্য। আরে না, তোর খুশির জন্য তো আমরা সব করতে পারি। আর দেখ, আমরা তোর সেই কবিতাগুলোর কয়েকটা লাইন বড় ব্যানারে লিখে পার্কের বিভিন্ন জায়গায় লাগিয়েছি। তোরা সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। চল তোকে পুরোটা ঘুরে দেখাই। আর হ্যাঁ, স্মৃতি কখন আসবে বলেছে? তাহলে আর বেশি সময় নেই, তুই বরং এখন যা, গিয়ে রেডি হ, আমরা সব ফাইনাল করে নিচ্ছি। ঠিক আছে, তোরা যা করার কর, আমি 8টার আগে আসছি। শিফাত বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে পার্কের বাইরে এলো। তার মন কৃতজ্ঞতায় ভরে উঠল। শুভ আর রবিন সত্যিই তার জন্য অনেক করেছে। এখন শুধু সিথির আসার অপেক্ষা। তার মনে উত্তেজনা আর চিন্তা দুটোই কাজ করছে। সেই রাতের প্রতিটি মুহূর্ত শিফাতের জন্য যেন একটি দীর্ঘ বছর। উত্তেজনায় তার চোখে ঘুম আসছিল না। বারবার তার মনের পর্দায় ভেসে উঠছিল পার্কের সেই স্বপ্নীল সাজসজ্জা আর সিথির মুখ। সিথি কি আসবে? এসে কি বলবে? আমার ভালোবাসার প্রস্তাব কি সে গ্রহণ করবে? এই প্রশ্নগুলো তার মস্তিষ্কে একটানা ঘুরপাক খাচ্ছিল। একদিকে যেমন দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের হাতছানি, তেমনি অন্যদিকে প্রত্যাখ্যানের ভয় তাকে অস্থির করে তুলেছিল। যদি সিথি না বলে দেয়, যদি তার সব চেষ্টা ব্যর্থ হয়, এই ভাবনাগুলো তাকে তিলে তিলে দগ্ধ করছিল। এপাশ ওপাশ করতে করতে কখন যে রাতের আধার কেটে ভোরের আলো ফুটল তা শিফাত টেরও পেল না। ঘুমহীন রাত তার চোখে ক্লান্তি নিয়ে এলেও মনের উত্তেজনা এতটুকুও কমেনি। আজ সে বিশেষ দিন। আজ হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসতে চলেছে। বিছানা ছেড়ে উঠে সে আয়নার সামনে দাঁড়ালো। বিধ্বস্ত চেহারা, রাতের দুশ্চিন্তা তার মুখের উপর স্পষ্ট ছাপ ফেলেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আজকের দিনটা তার জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করতে পারে, আবার চিরতরে তাকে হতাশায় ডুবিয়েও দিতে পারে। বন্ধুদের উপর তার অগাধ বিশ্বাস। তারা পার্কটিকে নিশ্চয়ই অসাধারণ করে সাজিয়েছে। এখন শুধু সিথির আসার অপেক্ষা। তার মনে ক্ষীণ হলেও একটি আশা তখনও বেঁচে ছিল। হয়তো সিথির মনেও তার জন্য একটু হলেও ভালোবাসা জেগেছে। ঘড়ির দিকে তাকালো শিফাত। সন্ধ্যা হতে এখনো অনেকটা সময় বাকি। এই সময়টা যেন আর কাটতে চাইছে না। প্রতিটি মিনিট তার কাছে ঘন্টার মতো মনে হচ্ছে। অস্থিরভাবে পায়চারি করতে লাগলো সে ঘরের মধ্যে। একবার ভাবলো সিথিকে ফোন করে খবর নেয়, আবার পরক্ষণেই মনে হলো হয়তো তাতে তার উপর চাপ সৃষ্টি করা হবে। তাই সে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। অবশেষে সন্ধ্যা নামলো। শিফাতের বুক ধুকপুক করতে লাগলো। আর কিছুক্ষণ পর সে ব্লুবেরি পার্কের দিকে রওনা হবে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে সে আজ। সন্ধ্যায় শিফাত ব্লুবেরি পার্কে পৌঁছালো। পার্কের সাইডে শুভ আর রবিন তার জন্য অপেক্ষা করছিল। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারাও বেশ উত্তেজিত। কিরে ভাই, এসে গেছিস? চল ভেতরে, সব রেডি। হ্যাঁ দোস্ত, তুই একদম চিন্তা করিস না, সব দারুণ হয়েছে। সিথি আপু মুগ্ধ হয়ে যাবে। শিফাত বন্ধুদের সাথে পার্কের ভেতরে ঢুকলো। রাতের আলোয় পার্কটা আরো মায়াবী লাগছিল। শুভ আর রবিন তাকে সেই সুন্দর করে সাজানো মঞ্চের দিকে নিয়ে গেল। তোরা কি নিশ্চিত সিথি আসবে? আরে না, তুই তো নেগেটিভ ভাবছিস কেন? ও যখন কাল রাজি হয়েছে, নিশ্চয়ই আসবে। একদম, আর আমরা তো আছি, কোনো চিন্তা নেই। যদি না আসে? আমার খুব ভয় করছে রে। যদি ও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে? দেখ ভাই, ভালোবাসায় জয় পরাজয় থাকে, তবে তুই তো তোর দিক থেকে সব চেষ্টাই করেছিস। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দে।
হ্যাঁ দোস্ত, আর আমরা তো আছি তোর সাথে। যা হয় আমরা একসাথে সামলাবো, তুই শুধু সাহস রাখ। তোরা না থাকলে আমি কি করতাম জানি না। চল, এবার তুই গিয়ে মঞ্চে দাঁড়া, আমরা গেটের দিকে খেয়াল রাখছি। স্মৃতি এলেই তোকে খবর দেব। শিফাত ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার বুক ধুকপুক করছিল। শুভ আর রবিন গেটের দিকে গেল শীতের জন্য অপেক্ষা করতে। রাতের নীরবতা আর ফুলের সুবাসে ভরে ওঠা পার্কের মাঝে একা দাঁড়িয়ে শিফাত তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর গেটের দিকে তাকিয়ে শুভ দেখতে পায় সিথি আসছে। শুভ শিফাতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এই দেখ, স্মৃতি আসছে। মনে সাহস রাখ দোস্ত, আমরা আছি তোর সাথে। শুভ আর রবিন দ্রুত আড়ালে চলে যায়। গাছের পাতার ফাঁক দিয়ে তারা সবকিছু দেখতে থাকে। শীতে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসে। শিফাতকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অবাক হয়। শীতি শিফাতের কাছে আসে। হ্যালো সিফাত, শুভ জন্মদিন। শিফাতের মুখ শুকিয়ে যায়। আসলে আজ আমার জন্মদিন না। শীতে পুরো অবাক হয়ে যায়। আজ জন্মদিন না? তাহলে তুমি আমাকে মিথ্যা বললে কেন? একটু সামনে চলো, ওখানেই দেখতে পাবে। তারা দুজনে একসাথে ধীরে ধীরে একটু সামনে আসে। জায়গাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ শিফাত তালি বাজায়। সাথে সাথে চারদিক থেকে রঙিন আলো জ্বলে ওঠে। তারা দেখে পুরো জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন রঙের বেলুনে শীতের নাম লেখা। শিফাত হাঁটু গেড়ে বসে তার পকেট থেকে একটি আংটির বাক্স বের করে। শীতে, প্রথম যেদিন তোমাকে কলেজে দেখেছিলাম সেদিন থেকেই তুমি আমার হৃদয়ে গেঁথে গিয়েছিলে। তোমার হাসি, তোমার রাগ, তোমার কথা বলার ধরন, সব কিছু আমার কাছে অমূল্য। আমি জানি হয়তো আমি তোমাকে অনেকবার বিরক্ত করেছি, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি। আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। শীতের মুখ লাল হয়ে যায়। সে অনেক রেগে যায়। তুমি তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললে? আর এটা কি? তুমি ভাবো আমি এত সহজে তোমার ফাঁদে পা দেব? তোমার সাহস তো কম না। কতদিন ধরে তুমি আমার পিছু ঘুরছো, আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছো, আর আজ মিথ্যে বলে ডেকে এনে এই নাটক করছো। সিথি রাগে শিফাতের হাত থেকে আংটির বাক্সটা কেড়ে নেয় এবং ছুঁড়ে ফেলে দেয়। তুমি একটা মিথ্যাবাদী প্রতারক। আমার তোমাকে বিশ্বাস করা উচিত হয়নি, আর কখনো আমার আশেপাশেও আসবে না। আমি তোমাকে ঘৃণা করি। তোমার মুখ পর্যন্ত আমি আর দেখতে চাই না। কথাগুলো বলেই সিথি দ্রুত পার্ক থেকে বেরিয়ে যায়। শিফাত হতভম্বের মতো হাঁটু গেড়ে বসে থাকে। চারপাশের আলো আর সাজসজ্জা যেন তার কাছে অর্থহীন রয়ে যায়। চারপাশের আলো আর সাজসজ্জা যেন তার কাছে অর্থহীন হয়ে যায়। শুভ আর রবিন আড়াল থেকে বেরিয়ে এসে তার পাশে দাঁড়ায়। দোস্ত, শিফাতের চোখে জল, কিন্তু শিফাতের কানে যেন কিছুই যাচ্ছে না। তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবাসা পাওয়ার বদলে সে পেল শুধু ঘৃণা আর অপমান। শিফাত ধীরে ধীরে হাঁটু থেকে উঠল। তার ভেজা হাতে তখনও সে আংটির বাক্সটি ধরা। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, যেন তার বুকের ভেতরকার জমাট বাঁধা কষ্টগুলো শুরু হয়ে বেরিয়ে আসছে। সিফাত ভাই, তুই কাঁদিস না প্লিজ। ভাই ভেঙে পড়িস না দোস্ত, যা হয়ে গেছে ভুলে যা। এমন হয়, তুই নিজেকে সামলা। শুভ আর রবিন তাকে নানা রকম সান্ত্বনার কথা বলতে লাগলো, কিন্তু শিফাতের কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছিল না। তার মনে তখন শুধু সিথির রাগে ভরা মুখ আর তার ছুঁড়ে ফেলা আংটির দৃশ্যটাই বারবার ভেসে উঠছিল। তোরা আমাকে একটু একা থাকতে দে প্লিজ। শুভ আর রবিন একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল এই মুহূর্তে তাদের বন্ধুকে জোর করা ঠিক হবে না। তার এখন একটু একা থাকা প্রয়োজন। ঠিক আছে ভাই, তুই যা, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ দোস্ত, কোনো দরকার হলে আমাদের ফোন করিস, আমরা আছি তোর সাথে। শিফাত কোনো কথা না বলে দ্রুত পার্কের গেটের দিকে হেঁটে গেল। তার হাত তখনও শক্ত করে ধরা সে আংটির বাক্সটি। পার্কের বাইরে রাখা তার বাইকের কাছে গিয়ে সে স্টার্ট করলো। ইঞ্জিনের শব্দে পার্কের নীরবতা খানখান হয়ে গেল। শিফাতের চোখ দিয়ে তখনও অশ্রুধারা বইছিল। সে দ্রুত বাইক নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। তার মনে তখন শুধুই এক গভীর শূন্যতা আর চাপা কষ্ট। শিফাত বাইক চালিয়ে সোজা তার বাড়ির দিকে গেল। পথে তার সাথে পরিচিত কয়েকজনের দেখা হলেও সে কারো দিকে না তাকিয়ে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেল। তার বিধ্বস্ত চেহারা দেখে বাড়ির লোকজন কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু তাদের কোনো কথার উত্তর না দিয়ে সে সোজা তার নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে শিফাত দরজা বন্ধ করে দিল। ভেতরের অন্ধকার তার মনের কষ্টের মতোই গভীর।
সে টলতে টলতে ওয়াশরুমের দিকে গেল এবং ঝর্ণার কলটা ঘুরিয়ে দিল। তীব্র জলের ধারা তার শরীরের উপর পড়তে লাগলো। ঝর্ণা ঠান্ডা জলের নিচে দাঁড়িয়ে শিফাত অঝরে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দ জলের ধারার শব্দের সাথে মিশে একাকার হয়ে গেল। এতদিন ধরে বুকের ভেতর যে কষ্ট জমা হয়েছিল আজ যেন তা বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। শীতের প্রত্যাখ্যান, তার ঘৃণা ভরা কথাগুলো, সবকিছু তার মনে বারবার আঘাত হানতে লাগলো। তার মনে হচ্ছিল যেন তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। যে মেয়েকে সে এত ভালোবাসতো, যার জন্য সে এত স্বপ্ন দেখেছিল, সেই মেয়ে আজ তাকে ঘৃণা করলো, অপমান করলো। তার ভালোবাসার কোনো মূল্যই পেল না। কতক্ষণ ধরে সে ঝর্ণার নিচে দাঁড়িয়ে কেঁদেছে তার কোনো খেয়াল ছিল না। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু মনের আগুন যেন কিছুতেই নিভছিল না। তার মনে তখন একটাই প্রশ্ন, কেন কেন স্মৃতি তার ভালোবাসাকে বুঝতে পারল না? কেন তার সব চেষ্টা ব্যর্থ হলো? ধীরে ধীরে তার কান্নার বেগ কমল। ঝর্ণার জল তখনও তার শরীর ভিজিয়ে দিচ্ছিল, যেন তার ভেতরের কষ্টগুলো ধুয়ে মুছে নিয়ে যেতে চাইছে। কিন্তু সিফাত জানে মনের ক্ষত এত সহজে সারবার নয়। শীতের ঘৃণা ভরা কথাগুলো তার হৃদয়ে গভীর দাগ কেটে গেছে। ঝর্ণার জল বন্ধ করে সিফাত ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো। তার চোখ তখনও লাল, মুখ শুকনো। সে বিছানায় গিয়ে বসলো। তার হাতে তখনও ধরা সেই আংটির বাক্সটা খুলে সে অপলক দৃষ্টিতে আংটির দিকে তাকিয়ে রইল। এই আংটিটা তার ভালোবাসার প্রতীক ছিল, কিন্তু আজ তা মূল্যহীন। সিফাতের স্বপ্ন ভঙ্গ, ভালোবাসার করুণ পরিণতি কি তাকে গভীর হতাশে নিমজ্জিত করবে? বন্ধুদের সান্ত্বনা কি পারবে তার ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে? সময়ের প্রলেপে কি মুছবে হৃদয়ের ক্ষত, নাকি তারা করবে শিথিল স্মৃতি? অনুশোচনার দহন কি স্পর্শ করবে শিথির মন? নিয়তির অন্য কোনো পথে কি মিলবে নতুন ঠিকানা? জানতে হলে অপেক্ষা করুন, যেখানে অপেক্ষা করছে অপ্রত্যাশিত মোড় আর না বলা অনেক কথা। তো দর্শক, অপেক্ষা করুন দ্বিতীয় সিজনের জন্য। আল্লাহ হাফেজ।